হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় একের 1 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো 1 নম্বর অধ্যায়ের নাম কি? আমাদের হচ্ছে জীবন পাঠ। আমরা হচ্ছে পৃথিবীতে যত রকমের জীবন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন শুরু করি। কি বলছে যে মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে কি কি? খাদ্য উৎপাদন করা, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন করা, আর বিরূপ পরিবেশে জীবন অস্তিত্ব রক্ষা করা। যে আমাদের বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে তিনটা, এই তিনটা জিনিস আপনারা মনে রাখবেন। এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা কিন্তু খুবই অপরিসীম। এই অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা, শাখাসমূহের নাম এবং জীবের নামকরণ পদ্ধতি নিয়ে মূলত আলোচনা করা হবে। তো আমরা যে নেক্সটে প্রথম পাঠে আসি, কি বলছে জীববিজ্ঞানের ধারণা। যে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারাই কিন্তু জীব, আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো হচ্ছে জড় পদার্থ। তো মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুইটা ভাগে কিন্তু ভাগ করা যেতে পারে। কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারের কোথাও জড় অচেতনের শেষ আর কোথায় জীবনের শুরু তা অনেক সময় বলা কিন্তু মুশকিল। যে এত বিশাল যে জগৎ, সেখানে জড় কোথা থেকে শুরু হয়েছে, জীব কোথা থেকে শেষ হয়েছে, সেগুলা কিন্তু হিসাব করা মুশকিল। তো আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়ম, যা কিনা জড় জগৎকেও কি করে, জড় জগৎকেও নিয়ন্ত্রণ করে। তাই জীবজগৎকে বুঝতে হলে আমাদের ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান খুবই জরুরি। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ করার প্রয়োজন নাই। বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসাবে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের নির্দিষ্ট আনুপাতিক সংযোগে কিন্তু কি হয়, পানি তৈরি। আমরা কিন্তু ছোটবেলা থেকে জেনে আসতেছি পানি তৈরি করার জন্য আমাদের কি কি লাগে, আমাদের হাইড্রোজেন আর অক্সিজেনের নির্দিষ্ট একটা অনুপাত লাগে, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতোই না। মানে যে যখন আমরা হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা রাখি তখন তারা গ্যাস, যখন তারা একসাথে হয় তখন তারা পানি, মানে তরল পদার্থ। এই জন্য বলছে কোনোটার মতোই কিন্তু হয় না, আলাদাভাবে নতুন একটা পদার্থ তৈরি হয়। তাই জ্বরের সুনির্দিষ্ট সন্নিবেশে সন্নিবেশে মানে একসাথের ফলেও কিন্তু জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটছে যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে কি ছিল না। তো জীববিজ্ঞান কিন্তু বেশ প্রাচীন একটা বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলা হয়। এটি গঠিত হয়েছে গ্রিক, মানে গ্রিসের বায়োস, যার অর্থ হচ্ছে জীবন, আর লোজোস বা লগোস, এটা হচ্ছে জ্ঞান। শব্দ দুইটার সংযোগের মাধ্যমে কিন্তু এই ডিপার্টমেন্টটা বা এই অর্থটা আসছে। তো যেহেতু চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে, মানে শুরু থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় কিন্তু জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা কিন্তু খুবই অপরিহার্য ছিল। যে আগেরকার মানুষও কিন্তু তোমার হচ্ছে কি জীববিজ্ঞানে অনেক গবেষণা করছে। গবেষণাটা একদম প্রপার ছিল না, কিন্তু এটা হচ্ছে পরবর্তীতে যে জীববিজ্ঞান শাখাটা গঠন হইতে তাদের সাহায্য করছিল। তো জীববিজ্ঞানের আসলে শাখা কয়টা আমরা একটু দেখি। জীববিজ্ঞান কয়টা শাখা নিয়ে তৈরি? জীববিজ্ঞানে যে দুই ধরনের জীবের যে দুই ধরনের আমরা তার চারপাশে তাকালে দেখতে পাই, সেগুলো হচ্ছে উদ্ভিদ আর হচ্ছে প্রাণী। জীবকে আমরা দুইটা ক্যাটাগরিতে ফালাইতে পারি। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুইটা শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এই রীতি এখনো কিছুটা চালু আছে, যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুইটা শাখায় ভাগ করে এখন আর পাঠ করা চলবে না, এটা আরো বেড়ে গেছে। এখন এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই কিন্তু না, এই দুটাতে কোনোটাতে আমরা ফালাইতে পারি না। যেমন হচ্ছে কি ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এরা গাছও না, এরা প্রাণীও না। তো আবার যখন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয়, তখন আর জীবের ধরনভিত্তিক শাখা লাকসই মানে কি ঠিক মতো কাজ করতে পারে না, যে আমরা যদি ছোট জিনিস নিয়ে কাজ করি। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এমন বহু সংখ্যক শাখায় কি আস্তে আস্তে বিভক্ত করা হয়েছে আমাদের এই জীববিজ্ঞান শাখাটাকে, জীববিজ্ঞানটাকে। তো জ্ঞানের প্রায় প্রতিটা বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভৌত বা মৌলিক, আর একটা হচ্ছে ফলিত। এই দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। জীববিজ্ঞানও কিন্তু তার ব্যতিক্রম না, তাদেরকেও দুইটা শাখায় ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত শাখা বলতে মূলত কি বোঝায়? ভৌত শাখা বলতে সেসব শাখাকেই বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রায়োগিক সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। মানে কি এই সেক্টর শুধুমাত্র আমার হচ্ছে একটা জীবের সংজ্ঞা বা একটা জীব সম্পর্কে ডেফিনেশন সবকিছু শুধুমাত্র লিখা টাইপের যে জিনিসগুলো আছে, মানে পড়া টাইপের যে গবেষণা টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো শুধু এখানে স্থান পায়। আর প্রায়োগিক মানে কথাটা বুঝতে পারতেছেন, প্র্যাকটিক্যাল মানে কি এখানে বিভিন্ন হিসাব নিকাশ, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সেক্টর গুলাই মূলত এখানে আলোচনা করা হয়।
তো ভৌত বিজ্ঞানের মধ্যে কয়েকটা শাখা আছে, এই শাখাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যে ভৌত বিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে মূলত আলোচনা করে, মানে থিওরিটিক্যাল পড়াশোনা, এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন নাই। এতে সাধারণত নিচে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, যেমন হচ্ছে প্রথম সেক্টর যেটা, সেটা হচ্ছে অঙ্গ সংস্থান। জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। এই শাখায় শুধুমাত্র একটা জীবের দৈহিক যে গঠন আছে সেটা নিয়ে আলোচনা করা হয়। দেহের বাইরের যে বর্ণনা সেটাকে বলা হয় বহিঃ অঙ্গ সংস্থান, আর ভিতরের অভ্যন্তরীণটাকে বলা হয় কি, অন্ত অঙ্গ সংস্থান। 2 নাম্বার যদি আমরা দেখি ডিপার্টমেন্ট ভৌত বিজ্ঞানের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে কি শ্রেণীবিন্যাস বিদ্যা অথবা ট্যাক্সোনমি। জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি মানে নিয়মগুলো এ শাখায় আলোচনা করা হয়। আচ্ছা, শ্রেণীবিন্যাস কি জিনিস আমরা হচ্ছে এই চ্যাপ্টারের শেষের দিকে যখন যাব, সেখানে কিন্তু আমরা জানতে পারবো যে শ্রেণীবিন্যাস জিনিসটা কি, যে একটা প্রাণীকে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয়। তো শারীরবিদ্যা নাম শুনে বুঝতে পারতেছেন, জীবের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আলোচনা এই ডিপার্টমেন্টে করা হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। তারপরটা হচ্ছে হিস্টোলজি। জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী এই শাখায় আলোচনা করা হয়। মূলত এখানে শুধুমাত্র টিস্যু মানে কি, টিস্যু মানে হচ্ছে অসংখ্য কোষ মিলে যখন একটা অঙ্গ তৈরি করে, মানে অসংখ্য কোষ মিলে মূলত টিস্যু হয়, টিস্যু মিলে আবার অঙ্গ হয়। যে এক ধরনের গুচ্ছ কোষ যেগুলো হচ্ছে একই টাইপের কাজ করে, সেটাকে আমরা টিস্যু বলি। ঠিক আছে। তো ভ্রূণবিদ্যা কি জিনিস, যে আমরা যদি দেখি এই এই ডিপার্টমেন্টে কি নিয়ে কথা বলা হয়, যে জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে এই শাখায় মূলত আলোচনা করা হয়। এখন ভ্রূণ কি জিনিস, আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু একটা কোষ ছিলাম, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমরা সবাই, তখন কিন্তু মূলত কোষ ছিল কয়টা, একটা। এই একটা কোষটাই কিন্তু মূলত ভ্রূণ। গাছেরও কিন্তু দেখবেন যখন চারা গাছ হয়, সেটাকে কিন্তু একদম ভ্রূণ বলা হয়। তো একদম ছোট অবস্থা যখন আমরা মায়ের পেটে ছিলাম সেটাকে কিন্তু ভ্রূণ বলা হয়। আর নিষিক্ত জায়গা মানে হচ্ছে এই যে আমরা যখন মায়ের পেটে যখন থাকি, মূলত একটা অংশ আসে বাবার কাছ থেকে, একটা অংশ আসে মার কাছ থেকে। দুটা অংশ যখন মিলিত হয় তখন সেই কোষটাকে বলা হয় নিষিক্ত জাইগোট। ঠিক আছে। তো এগুলো নিয়ে মূলত এই শাখায় আলোচনা করা হয়। তারপর হচ্ছে কোষবিদ্যা। কোষবিদ্যা কি জিনিস, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন মানে ভাঙা, এগুলো নিয়ে মূলত এই শাখায় আলোচনা করা হয়। বংশগতিবিদ্যা নাম শুনে বুঝতে পারতেছেন, জেনেটিক্স, যে জীব ও জীবদেহের বংশগতির ধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। যে আপনার দাদার ইয়া কেমন ছিল, তার দাদার কেমন ছিল, এরকম বংশগতি নিয়ে রিলেটেড জিনিসপাতি এই শাখায় আলোচনা করা হয়। তারপর হচ্ছে বিবর্তন বিদ্যা, যে পৃথিবীতে প্রাণের বিকাশ কিভাবে হয়েছে, জীবের বিবর্তন ক্রমবিকাশ আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হয়েছে, বিভিন্ন প্রাণী, এগুলো নিয়ে মূলত এই শাখায় আলোচনা করা হয়। তারপর হচ্ছে বাস্তুবিদ্যা। এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে একটা আন্তঃসম্পর্ক আছে, এটাকে আমরা একটা চ্যাপ্টার পড়ছিলাম, আপনারা ছোটবেলায় 8-9-এ পড়ছিলেন, যেটা হচ্ছে বাস্তু সংস্থান। ঠিক আছে। তো এই জীবের সাথে যে প্রাকৃতিক পরিবেশে একটা সম্পর্ক আছে, সেটা নিয়ে মূলত গবেষণা এই শাখায় করা হয়। তারপর যদি আমরা আসি এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি মানে কি, জীবের যে হরমোন আছে, আমাদের শরীরের ভিতরে কিন্তু অনেক রকমের হরমোন বা রস নিঃসৃত হয়, সেগুলা নিয়ে মূলত এই শাখায় আলোচনা করা হয়। তো এরপরে হচ্ছে জীব ভূগোল। এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা। অভিযোজন মানে কি, যে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করি তখন সেই জায়গার সাথে খাপ খাইয়ে নেওয়াটাকেই বলা হয় অভিযোজন। এখন ধরেন আমি যদি সিম্পলি বলি, একটা জীব ধরেন আপনি খুলনা থেকে নিয়ে এসে ঢাকার পরিবেশে রাখছেন, তো ও হচ্ছে 2-3 দিন সময় লাগবে ওর হচ্ছে কি এই পরিবেশের সাথে খাপ খাওয়া নিতে। ঠিক আছে, এরকম আর কি জিনিসটা। তো এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ সম্পর্কিত একটা বিদ্যা। তো এইসব যে যতগুলো দেখছেন এগুলো সবগুলাই কি ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আর এখন আমরা যেটা দেখবো, যেগুলো হিসাব নিকাশ করা হয়, সেটা হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জীববিজ্ঞান। যে এই শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো মূলত আলোচনা করে, মানে প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো। প্রথম যে শাখা আছে সেটা হচ্ছে কি জীবাশ্ম বিজ্ঞান, যে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান এই শাখায় আলোচনা করে। প্রাগৈতিহাসিক মানে কি, অনেককার আগের যে জীব ছিল সেগুলো নিয়ে বিভিন্ন গবেষণা করা। মাটির নিচে বিভিন্ন ধরনের এই যে ডাইনোসর, বিভিন্ন বিজ্ঞানীরা যে পায় হাড় গোড়, এগুলো যে পায়, এগুলো কিন্তু এই শাখায় মূলত গবেষণা করা হয়। তো এরপরটা যেটা আছে সেটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিষয়ক মূলত, পরিসংখ্যান মানে কি, যে কোনটা বাড়তেছে কোনটা কমতেছে, এগুলো নিয়ে মূলত এই শাখায় আলোচনা করা হয়। পরজীবী বিদ্যা, যে পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী কিভাবে চলে, এর রোগ সম্পর্কিত বিজ্ঞান মূলত এই চ্যাপ্টার মানে এই শাখায় আলোচনা করা হয়। তারপর হচ্ছে মৎস্যবিজ্ঞান, নাম শুনে বুঝতে পারছেন মাছ নিয়ে কিছু একটা, যে মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। কীট, কীট মানে কি, পতঙ্গ বা পোকামাকড়। তো কীট পতঙ্গের জীবন, উপকারিতা কি, অপকারিতা কি, ক্ষয়ক্ষতি দমন কিভাবে আমরা করতে পারি, এগুলো নিয়ে মূলত এই শাখায় আলোচনা করা হয়।
অণুজীব বিজ্ঞান মানে কি, যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এসব নিয়ে মূলত বিজ্ঞান। কৃষি বিজ্ঞান মানে বুঝতে পারছেন, কৃষি বিষয়ক বিজ্ঞান। চিকিৎসা সম্পর্কে কি হবে, যে মানবদেহ রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। জিন প্রযুক্তি কি, জিন প্রযুক্তি ও ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। প্রাণ রসায়ন বলতে কি বোঝাচ্ছে, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। বায়োকেমিস্ট্রি, শরীরের অভ্যন্তরীণ যে কার্যাবলীগুলো আছে সেগুলো নিয়ে। তারপর হচ্ছে পরিবেশ বিজ্ঞান, যে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, একদম ইজি। মানে ফলিত বিজ্ঞানটা হচ্ছে, জীববিজ্ঞানটা ভৌত বিজ্ঞান থেকে মনে রাখা খুব ইজি, আপনার নাম দেখে কিন্তু কি হবে সেটা একটা প্রেডিকশন লাগানো যায়। সামুদ্রিক জীববিজ্ঞান, যে সামুদ্রিক জীব নিয়ে হয়তো কোন একটা বিজ্ঞান। তারপরে বনবিজ্ঞান কি, বন বন সম্পদ ব্যবস্থাপনা, কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তারপর হচ্ছে জীব প্রযুক্তি, মানব এবং পরিবেশের জীব কল্যাণে জীব ব্যবহারের যে প্রযুক্তিগুলো আছে, বিভিন্ন টেকনোলজি যে আবিষ্কৃত হচ্ছে। ধরেন ফসল ফলাইতে আপনার ফসল যখন আমরা ধান কাটতাম তখন হচ্ছে হাত দিয়ে করা লাগতো, এখন ধরেন ট্রাক্টর আসছে, বিভিন্ন মেশিন আসছে, বিভিন্ন টেকনোলজি আসছে, যেগুলো আমাদের কাজগুলোকে অনেক ইজি করে ফেলছে। তো এইগুলো মূলত এই শাখা আলোচনা করা হয়। ফার্মেসি, নাম শুনে বুঝতেছেন ওষুধ নিয়ে, তাহলে ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। বন্য প্রাণীবিদ্যা কি, বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান। আর বায়ো ইনফরমেটিক্স মানে কি, যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, যে আমরা বিভিন্ন যে রোগ বালাই বিভিন্ন টেস্ট করি সেগুলো কিন্তু কম্পিউটার মাধ্যমে করা হয়, তাই না? এক্স রে বলেন, যাই বলেন, এগুলো কম্পিউটার থেকে করে তারপর প্রিন্ট আউট করা হয়। তো এগুলো মূলত এই শাখায় আলোচনা করা হয়, ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। বায়োলজি জিনিসটা এমন হচ্ছে আপনাদের একটু, অনেকের ক্ষেত্রে অনেক ইন্টারেস্টিং, অনেকের কাছে বোরিং। যাদের হচ্ছে মুখস্থ জিনিসটা একদমই ভালো লাগে না, তাদের ক্ষেত্রে এই সাবজেক্ট একটু বোরিং মনে হতে পারে, কিন্তু আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, বায়োলজি কিন্তু অনেক মজার একটা সাবজেক্ট। ঠিক আছে, তো আপনাদের বায়োলজিতে মূলত বোঝার জিনিস একটু কম থাকে, মুখস্থ জিনিস একটু বেশি থাকে, কারণ অনেক নতুন নতুন নাম থাকে যেগুলো আপনাকে মনে রাখতে হয়, ঠিক আছে? তো এই জন্য আপনারা কাজ করবেন কি, অল্প অল্প পাঠ করে পড়বেন, কিন্তু সেটা ভালো মতো পড়ার চেষ্টা করবেন। ওকে। তো এরপর যদি আমরা পাঠে আসি, সেটা বলতেছে জীবের শ্রেণীবিন্যাস। এই যে আমরা যে মানে ভৌত বিজ্ঞানে একটা টার্ম পড়ছিলাম, তাই না? এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা, কোথায় ছিল কোথায় ছিল, এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা। তো এখন আমরা এটা নিয়ে মূলত আলোচনা করব, ঠিক আছে? তো আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ, একটা এমসিকিউ, যে আপনাদের 4 লক্ষ, আর প্রাণী হচ্ছে 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তবে এই সংখ্যা কিন্তু এখনো ফিক্স না, প্রতিদিনই কিন্তু গবেষণা চলতেছে, কেননা প্রায় প্রতিদিনই আরো নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা যদি শেষ করা হয়, যদি কখনো সত্যি এটা সম্ভব হয়, তাহলে সেটা দাঁড়াবে কয় কোটিতে? 1 কোটিতে। চিন্তা করেন কত রকম প্রজাতি প্রাণী আছে। জানা, বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন আছে, নাহলে তো একদম হযবরল অবস্থা হয়ে যাবে আমরা যদি সিস্টেমেটিক হইতে তাদেরকে না সাজাই। তো জীবজগৎকে একটা স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করছিলেন। সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটা স্বতন্ত্র শাখা গড়ে উঠছে, যেটার নাম আমরা একটু আগে পড়ছি, যেটার নাম হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। তো শ্রেণীবিন্যাসের মূলত লক্ষ্য কয়টা? শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটা। তা কি? তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা, যে আমরা কত ফাস্টলি এটার মাধ্যমে পৃথিবীতে যত রকমের প্রজাতির জীব আছে সেগুলো সম্পর্কে জানতে পারি। তো এটা কিন্তু আপনাদের সৃজনশীলের কতে কিন্তু আসে। আমি অনেক দেখছি যে আপনাদের কতে আছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য কয়টি এবং সেটা কি, বা শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি, ওটা লিখতে হয় লাইনটা। তো শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডেনের একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। উনি কি করছে, 1745 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে তিনি কি ডিগ্রি লাভের পর ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি একটা শাখা, জীববিজ্ঞানে, সেখানে নিযুক্ত হয়েছিলেন। বি- বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার আগ্রহ ছিল। তিনি প্রথম, যদিও তিনি অ্যানাটমি ছিলেন, কিন্তু তার আগ্রহ ছিল কোথায়, অন্য জায়গায়, শ্রেণীবিন্যাসে। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে মূলত দুইটা ভাগে ভাগ করছিল, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। উনি কিন্তু ফার্স্টে বলছিল যে আমরা পুরো জগৎটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে গিয়ে প্রাণী জগৎ, ঠিক আছে? এরপর যে পার্টটা আছে এটা হচ্ছে আপনাদের খ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সৃজনশীলের খতে আসে এই প্রশ্নটা, যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা করো। তো আপনাকে একদম এখান থেকে একদম মুখস্থ একটু পর্যন্ত আপনাকে লিখতে হবে, ঠিক আছে? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটা জীবের দল এবং তার বিভিন্ন যে উপদল আছে সেগুলো সম্পর্কে জ্ঞান আহরণ করা, জানা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে দেখে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, সেভ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, এবং প্রতিটা জীবকে শনাক্ত করে তার নামকরণের একটা ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। একদম এখান থেকে এতটুকু পর্যন্ত আপনারা একদম ভালো মতো মুখস্থ করবেন, কারণ এটা খতে মাঝে মাঝে আপনাদের দিয়ে দেয়। ওকে।
তো এরপরে পার্টে যদি আসি, আমরা বলতেছি জীবজগৎ নিয়ে আমরা এবার পড়বো যে ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ এই দুইটা রাজ্যে কিন্তু ভাগ করা হয়েছিল। বিজ্ঞানের অগ্রযাত্রা যত উন্নত হয়েছে তত বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএ প্রকারভেদ, জীবদের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাস এইসবের উপর ভিত্তি করে একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল আর এইচ হুইটহেকার। উনি হচ্ছে 1969 সালে জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করছিল। যে অনেক কিছু বিশ্লেষণ করে যে তাদের ডিএনএ আরএনএ কেমন, কোষের সংখ্যা কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন, তাদের উপর ভিত্তি করে উনি এই 5টা রাজ্যের প্রস্তাবনা তিনি দিছিল। যে জীবজগৎকে তিনি ফার্স্টে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটাতে একটা রাজ্যই পড়ে যেটা হচ্ছে মনেরা, এটা কিন্তু আপনারা ক্লাস 8-এ হয়তো পড়ছেন, আপনাদের 8-এ এই চ্যাপ্টারটা ছিল। মনেরা ছিল, তারপর হচ্ছে ইউক্যারিওটা জীবের মধ্যে ছিল কি প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। এই 5টা নিয়ে মূলত আপনাদের এই চ্যাপ্টার পড়াশোনা, এক্সট্রা কিন্তু নাই। এই 5টা থেকেই সৃজনশীল প্রশ্ন আসবে, ঠিক আছে? তো পরবর্তীকালে মার্গুলিস নামের একজন বিজ্ঞানী 1974 সালে হোয়াইটেকারের এই শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত একটা রূপ দেন, উনিও আবার আপডেট করছে, ঠিক আছে? তিনি সমস্ত জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করছে। এই যে আমরা যেটা দেখছি যে এটা কিন্তু করছে কে, এই 5টা করছিল হুইটেকার, উনি করছিল। আর এই দুইটা করছিল কে, এই দুইটা করছিল মার্গুলিস। ওকে, তো 5টি রাজ্যকে দুইটা সুপার কিংডমে তিনি জাস্ট অ্যাড করে দিছে, আর কিছু করেনি। তো সুপার কিংডম একটা আমরা আজকে দেখবো যে সুপার কিংডম একে কি বলছে, যে প্রোক্যারিওটা। মানে কি প্রোক্যারিওটার মিনিং হচ্ছে এর হচ্ছে একটা আদি ক্লোজ, মানে কি যে এদের নিউক্লিয়াস কি সুগঠিত নয়, নিউক্লিয়াসটা এবড়ো থেবড়ো, মানে একদম সুন্দর মতো সাজানো গোছানো থাকে না। এবং এদের বৈশিষ্ট্য কি, এরা সবসময় এককোষী থাকে। আর এরা হচ্ছে আণুবীক্ষণিক জীব, মানে খালি চোখে আপনারা এটা দেখতে পারবেন না। এখান থেকে যে পৃষ্ঠাটা দেখতেছেন, এখান থেকে যে 5টা রাজ্য আছে, এই যে এতটুকু পর্যন্ত অ্যানিমিলিয়া পর্যন্ত, এটা খুবই ভালো মতো পড়বেন আপনারা, একদম মুখস্থ করে ফেলবেন, কারণ এখান থেকে মূলত আপনাদের সৃজনশীলের ঘটা আসবে, ঠিক আছে? তো এই জন্য আমি বলতেছি এটা আপনাকে ছবি দিয়ে দিয়ে দিবে প্রশ্নে উদ্দীপকে। তা আপনাদের, যদি আপনি এটা ভালো মতো মুখস্থ না করেন, তাদের বৈশিষ্ট্য কিন্তু লিখতে পারবেন। ওকে, দরকার হলে আপনারা পয়েন্ট পয়েন্ট আকারে লিখবেন। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা এইখান থেকেই দেখা যেত খাতায় অনেকগুলো পয়েন্ট আকারে সাজিয়ে লিখতাম। পয়েন্ট আকারে পড়লে দেখা যায় যে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। এইভাবে অনুচ্ছেদ আকারে পড়বেন, দেখবেন যে পরের দিনই ভুলে যাবেন। কিন্তু খাতায় যদি আপনারা নোট করেন তাহলে কিন্তু খুবই মনে রাখার চান্সটা বেশি। তো কিভাবে নোট করবেন, আমি যদি পয়েন্ট আকারে এখানে আমি দাগাই দিই, যেমন মনেরা হচ্ছে প্রথম রাজ্য। তো এরা হচ্ছে কি, এরা এককোষী ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি, একটার পর একটা কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে, দেখেন একটার উপর আরেকটা লম্বালম্বি হয়ে কি একটা ফিলামেন্ট বা কলোনিয়াল গঠন করে। এটা একটা পয়েন্ট হইতে পারে, আপনারা খাতায় লিখতে পারেন, একটা 1 নম্বর পয়েন্ট। তারপরে কি, কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দা থাকে না। যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিওলাসের ভিতরে আরেকটা অংশ আছে যেটা হচ্ছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দা। আমরা যখন অধ্যায় 2-এ যাব তখন কিন্তু সেখানে বুঝতে পারবো যে কোষের মধ্যে বা নিউক্লিয়াসের ভিতরে কোন কোন উপাদানগুলো থাকে। তো আপাতত মনে রাখেন নিউক্লিয়াসের ভিতরে দুইটা উপাদান আছে, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে এদের থাকে না। তারপরে কি থাকে, এটা একটা পয়েন্ট হতে পারে। 3 নম্বর পয়েন্ট কি, যে এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নাই, কিন্তু এদের একটা জিনিস আছে যেটা হচ্ছে রাইবোজোম আছে, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু কোষের উপাদান। তো কোষ দ্বিবিভাজন প্রক্রিয়ায় কি সম্পন্ন হয়, তার মানে কি অ্যামাইটোসিস, আমরা যদি শর্টকাটে বলি, এরা হচ্ছে প্রজনন বা এদের বিভাজন কিভাবে হয়, দ্বিবিভাজন প্রক্রিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, এটা আরেকটা পয়েন্ট। এরা কিভাবে খাবার খায়, শুষে খাবার খায়, শোষণ পদ্ধতিতে খাবার খায়। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য প্রস্তুত করে। তার মানে কি, এটাকে আপনারা এই পয়েন্টের ভিতরে এক্সট্রা ইনফরমেশন যেহেতু এই পয়েন্টের ভিতরে অ্যাড করতে পারে। নর্মালি এরা শোষণ পদ্ধতিতে করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফটোসিনথেসিস অথবা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। এইভাবে যদি আপনারা পয়েন্ট পয়েন্ট আকারে পড়েন তাহলে আশা করি, আমার মনে হয় যে আপনাদের মনে রাখার চান্সটা খুব বেশি। রাদার দেন একসাথে এইভাবে পড়লে আপনাদের মনে রাখা খুব টাফ। ঠিক আছে, খাতায় একটা নোট খাতা বানাবেন আপনার বায়োলজির জন্য, সেখানে কিন্তু এইভাবে পয়েন্ট আকারে পড়তে পারেন। তো আমরা যদি উদাহরণ চিন্তা করি, যে উদাহরণ কি কি হতে পারে, নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। ওকে, তো এবার হচ্ছে আমরা সুপার কিংডমের দুটো একটু দেখি যে আজকে সুপার কিংডম কারা, এরা হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা কি, এরা প্রকৃত কোষ থাকে এদের, মানে কি নিউক্লিয়াসটা খুব সাজানো গোছানো সুগঠিত। এবং এরা হচ্ছে এককোষীয় হইতে পারে অথবা বহুকোষীয় হইতে পারে। এরা একলা একলাও থাকতে পছন্দ করে, আবার কেউ কেউ কি কলোনি আকারে, মানে কি দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে। তো প্রোটিস্টা, এটা হচ্ছে মনের পরের কিংডমটা হচ্ছে প্রোটিস্টা। এখন প্রথম পয়েন্ট কি, এরা এককোষী হইতে পারে অথবা বহুকোষী হইতে পারে, একক অথবা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, এই পুরাটা একটা পয়েন্ট। ঠিক আছে, এরপরে কোষে ক্রোমাটিন বস্তু ও নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। তার মানে কি, আগেরটা মনোরাতে কিন্তু ছিল না, কিন্তু এদের কিন্তু আবার থাকে। ঠিক আছে, এই যে কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে, এবং ক্রোমাটিন বস্তুতে কি কি থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। ঠিক আছে, কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে।
এই যে এটা একটা পয়েন্ট হইতে পারে, এটা আরেকটা পয়েন্ট হইতে পারে যে এদের কোষে প্রায় কোনো কিছু মিসিং থাকে না, সবকিছুই থাকে ধরতে গেলে। আর এরা কিভাবে খাদ্য গ্রহণ করে, এরা খাদ্য গ্রহণ আগেরটার মতো শোষণ পদ্ধতিও করতে পারে, অথবা ফটোসিনথেটিক মানে সংশ্লেষণ প্রক্রিয়া করতে পারে। আর এরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি অযৌন প্রজনন ঘটে, এবং কনজুগেশনের মাধ্যমে বা জৈবনিক বিভিন্ন ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুইটা গ্যামেটের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। অযৌন প্রজননের ক্ষেত্রে এরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ইউজ করে, আর যৌন জননের জন্য তাদের যে প্রক্রিয়াটা সেটার নাম কি কনজুগেশনের মাধ্যমে তারা বংশ বিস্তার করে। ঠিক আছে, এটা আরেকটা পয়েন্ট। কোনো ভ্রূণ গঠিত হয় না এদের ক্ষেত্রে, কিন্তু কোনো ভ্রূণ গঠিত হয় না, এরা কিন্তু ডাইরেক্ট দুই ভাগে ভাগ হয়ে যায়। আচ্ছা, এদের উদাহরণ কি কি হতে পারে? উদাহরণ হচ্ছে অ্যামিবা, তারপর হচ্ছে প্যারামেসিয়াম, এককোষীয় বহুকোষী যে শৈবালগুলো আছে সেগুলো কিন্তু এই রাজ্যের মধ্যে পড়ে। আচ্ছা, 3 নাম্বারটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ফানজাই, একদম ইজি। ফাঙ্গাই বা ফানজাই যেটাই বলেন না কেন, যে অধিকাংশই হচ্ছে এরা কেমন, এদের বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ স্থলজ মানে কি মাটিতে থাকে, অথবা মৃতজীবী বা পরজীবী হিসেবে থাকে, আরেকজনের দেহের উপরে কি বংশ বিস্তার করে। তো দেহ এককোষী, এটা একটা পয়েন্ট হতে পারে। এদের দেহ কেমন হতে পারে, একটা কোষী হতে পারে, অথবা মাইসেলিয়াম মানে সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত, এটা আরেকটা পয়েন্ট। তারপরে এদের নিউক্লিয়াস কেমন, নিউক্লিয়াস সুগঠিত, খুব সুন্দরভাবে সাজানো থাকে। এদের যে কোষ আছে, কোষের প্রাচীর বা বাইরের যে পর্দাটা আছে, সেটা কোন বস্তু দিয়ে তৈরি? এটা কিন্তু এমসিকিউতে আসে, কাইটিন বস্তু দিয়ে তৈরি। এরা খাদ্য গ্রহণ কিভাবে করে? শোষণ পদ্ধতিতে করে। এদের এদের কি থাকে না, এদের ক্লোরোপ্লাস্ট থাকে না। এটা এক্সট্রা ইনফরমেশন আপনার পয়েন্ট আকারে দিতে পারেন, নাও দিতে পারেন। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার বিস্তার করে। এদের বংশবিস্তার কিভাবে হয়? হ্যাপ্লয়েড স্পোর নামে একটা মেকানিজম আছে, সেটার মাধ্যমে তারা বংশবিস্তার করে। অনেকটা কিন্তু সবগুলো কিন্তু একই, আপনারা যদি মিলাই মিলাই পড়েন তাহলে কিন্তু জিনিসটা কিন্তু মনে রাখা খুব ইজি। এদের উদাহরণ কি কি হতে পারে? ইস্ট, পেনিসিলিয়াম, আর হচ্ছে মাশরুম। ঠিক আছে, তো আজকে আপনাদের পরে এতটুকু পর্যন্ত। নেক্সট দিন হচ্ছে আমরা পুরো চ্যাপ্টার শেষ করে দিব। এই চ্যাপ্টার একদমই ছোট একটা চ্যাপ্টার, একটু মনোযোগ দিয়ে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা মনে রাখা, এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা খুব ইজি। ঠিক আছে, পাশাপাশি এই যে ডান পাশের উদাহরণগুলো কিন্তু আপনারা দেখবেন। তো আজকের ক্লাস যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের জন্য ক্লাস 9 এবং 10-এর জন্য আলাদা গ্রুপ খুলে রাখছি, আপনারা সেখানে জয়েন হয়েও কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝখানে কিন্তু সেটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।